যদি পাগলের মতন নাচে তাহলে আমাদেরও নাচতে হবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি রাজ্যের বিরোধী দলনেতা, লিডার অব দি অপোজিশন মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি আমাদের সঙ্গে আছেন এই ডি আন্দোলনে, এবং এই ডি আন্দোলনের প্রসঙ্গে তিনি বারে বারে আমাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, এবং যখনই বিপদে পড়া হয় তখনই তিনি তার সাহায্যের আশ্বাস বাণী আমাদের মধ্যে ছড়িয়ে দেন। এই বিষয়ে আমাদের রাজ্যের একজন মন্ত্রী, তিনি কিন্তু খুবই অসন্তুষ্ট। আমরা শুনে নিই এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা, লিডার অব দি অপোজিশনকে তিনি কীভাবে কটাক্ষ করেছেন। আগে আমরা শুনে নিই, তারপরে আমরা ব্যাখ্যাতে ফিরছি। যদি পাগলের মতন নাচে তাহলে আমাদেরও নাচতে হবে। এই টাকা আপনাদের দিয়ে কি হবে? শুভেন্দু অধিকারীর যে প্রপার্টি সেটা বেচে দিয়ে আন্দোলনকারীদেরকে সাহায্য করুক না। এটা হচ্ছে ফিরহাদ হাকিমের স্টেটমেন্ট। শুভেন্দু যদি পাগলের মতন নাচে তা আমাদের নাচতে হবে। কি হবে এটা দিয়ে? কি করবে? শুভেন্দু নিজের যে প্রপার্টি সেটাকে দিয়ে দিক না বেচে দিয়ে আন্দোলনকারীকে। এগুলো লিমিকের রাজনীতির কোনো শেষ আছে? আমরা শুনলাম এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের যিনি কনভেনার আছেন ভাস্কর ঘোষ মহোদয়, তিনি একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, সুন্দর যুক্তি দিয়েছেন, যেটাকে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছেন যে কোনটা ঠিক কোনটা ভুল। আসুন আমরা ভাস্কর ঘোষবাবু কি কথা বলেছেন আমরা শুনে নিই। শিক্ষিত মানুষ, এই বাংলার শিক্ষিত মানুষ বুঝতে পারছেন যে আসলে তারা পাগলের হাতেই রাজ্যটাকে তুলে দিয়েছেন এবং তার অনুশোচনা তারা করছেন। তারা সময়ের অপেক্ষাতে আছেন, যেদিন তারা স্বচ্ছভাবে ভোট দিতে পারবেন এবং ভোট গণনাটা স্বচ্ছভাবে হবে, সেদিন এই পাগলরা ঠিক টের পাবেন যে আসলে পাগল কারা। এবং তার থেকে বড় একটা কথা বলি যে এই যে আমরা কিন্তু বিধায়ক বা মন্ত্রীদের ভাতা বৃদ্ধির বিরোধিতা করছি এবং কোনো সময় করিও না। আমরা শুধু চাই যে কেন্দ্রের কাছ থেকে সরকারি কর্মচারীদের এবং এই রাজ্যের শূন্য পদ পূরণের জন্য অর্থ কমিশনের কাছ থেকে যে পয়সা পেয়েছে, যেটা 2023-24 অর্থবর্ষে রাজ্য সরকার হিসেব দিয়েছিল 73,000 কোটি টাকা, এবং সেই অনুপাতের টাকা অর্থ কমিশনের কাছ থেকে পুরোপুরি কেন্দ্রীয় সরকার মিটিয়ে দিয়েছে। সেই টাকার মধ্যে 64,000 কোটি টাকা খরচা হয়েছে, 9,000 কোটি টাকা খরচা করতে পারেনি সরকার। সেইটা দিয়ে শূন্য পদে বেকার ছেলেমেয়েদের চাকরি দিক, আমাদের বকেয়া মহার্ঘ ভাতার ব্যবস্থা করুক, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করা, তাদের যোগ্য সাম্মানিক দেওয়ার ব্যবস্থা করুক। এই রাজ্য 10,000 টাকার ডাক্তার, 3,000 টাকার প্রফেসর চাই না। এই রাজ্যের সাধারণ শিক্ষিত মানুষ তারা যোগ্য সাম্মানিক চান, যোগ্য কর্মের যোগ্য স্বীকৃতিটুকু চান। এই রাজ্যের মানুষ চাইছেন যে শিক্ষিত মানুষের সম্মানটা যেন অশিক্ষিতের নিচে নেমে না যায়। যে পরিকল্পনা করে এই রাজ্যটাকে শেষ করে দেওয়ার চক্রান্ত হচ্ছে, সেই জায়গা থেকে বাঁচানোর লড়াইটাই আমরা সংগ্রামী যৌথ মঞ্চে লড়ছি, এবং সেই লড়াইটা লড়েও যাব। যেভাবে বিরোধী দলনেতা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমি আশা করি যে রাজ্যের সমস্ত বিরোধী শক্তি আমাদের সাথে থাকবেন এবং শুভবুদ্ধি সম্পন্ন শাসক দলের লোক আমাদের সাথে থাকবেন এবং আছেনও। সেটা আমরা শুনলাম। এরপর রাজ্যের আরেকটি বিরোধী রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, তিনিও কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের সহায় হয়েছেন। তিনি কি বলেছেন আমরা শুনে নিই। একদম পশ্চিমবাংলায় একটা কি বলবো, পাগলা দাসুর রাজত্ব চলছে। যারা বিপন্ন, যাদের নানান রকম অসুবিধা আছে, তাদের জন্য সরকার নেই। সরকারের কর্মচারী সারা ভারতবর্ষে যা ডিএ হবে, যে কোনো রাজ্যে, পশ্চিমবাংলা তার থেকে কম, ওই ডিএর টাকাটা মেরে দেওয়া হবে। টোটাল আমি যখন 81,870 টাকা পেতাম, তখনও আমার যেটা পেতাম সেটা মানুষের স্বার্থে খরচ করে দিতাম। 40-এর জায়গায় 40 লাখ বাড়লেও এই মানুষের স্বার্থে খরচ যেমন বিগত দিনে করছে, আগামী দিনেও করবো। আমরা শুনলাম, অর্থাৎ যেটা আমরা বুঝতে পারলাম যে AICPI অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এই অনুযায়ী আমরা যে ডি আন্দোলন করছি, আমরা কিন্তু ভুল পথে যাইনি। সেটা কিন্তু এই সমস্ত কর্তা ব্যক্তিদের বক্তব্যে পরিষ্কার। কারণ আমরা চুরিও করিনি, ডাকাতিও করিনি, আমরা চোরও নই, ডাকাতও নই। আমরা হয়তো ডিএর জন্য ঘেউ ঘেউ করছি, মেউ মেউ করছি, এটা অনেকে বলতে পারেন, কিন্তু সময় আসলে বোঝা যাবে, বা সময় আসলে অবশ্যই বোঝা যাবে যে কে ঘেউ ঘেউ করছে এবং কাদের ঘেউ ঘেউ করা উচিত
এইভাবে সরকারি কর্মচারীদেরকে ঘেউ ঘেউ করা, এই যে টার্মটা, এটা নিঃসন্দেহে একমাত্র পশ্চিমবঙ্গে আছে। ভারতবর্ষের কোনো রাজ্যে কখনো আমরা দেখিনি যে ডিএ আন্দোলনের প্রসঙ্গে সেই রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান তিনি এই ভাষায় কথা বলেছেন, এই বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন। জানি না আমরা কি অন্যায় করে বা কি ভুল করেছি বা কোন পথে আমরা এগোচ্ছি, যেটা কিনা সরকারের চক্ষুশূল বলে মনে হচ্ছে। যাই হোক, হয়তো নানা রকম ফন্দি ফিকির করে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে স্পেশাল লিভ পিটিশন করে অভিষেক মনু সিংভিজিকে এক প্রকার শিখণ্ডী করে হয়তো কিছুদিন আটকে রাখতে পারা যাবে, 2 মাস 3 মাস 4 মাস 6 মাস 1 বছর 1.5 বছর 2 বছর, কিন্তু ট্রুথ উইল রিভিল ওয়ান ডে, একদিন কিন্তু সত্য বেরিয়ে আসবে। এবং আমরা আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো, আমাদের এই ডিএ মামলার যে মেরিট অত্যন্ত হাই মেরিটেড এই কেস, তার জন্যই এটাকে সুপ্রিম কোর্টে উঠতে দেওয়া হচ্ছে না। এটাকে নানা রকম ফন্দি ফিকির করে কখনো বা এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রশ্ন, কখনো বা দেখছি তার জাস্টিস চেঞ্জ হচ্ছে, কখনো বা দেখছি জাস্টিস সেই বেঞ্চে দেওয়া হচ্ছে যে বেঞ্চে জাস্টিসের সুপার অ্যানুয়েশন পিরিয়ড চলছে, এবং এটাকে মানে ঝুলিয়ে ঝুলিয়ে শুধুমাত্র সময়টা নষ্ট করা হচ্ছে। কিন্তু একদিন না একদিন আইনের নিয়মে, সংবিধানের মান্যতায় এই কেসটি অবশ্যই উঠতে হবে, এবং উঠলেই আমাদের জয় সুনিশ্চিত, কেউ আমাদের আটকাতে পারবে না। কারণ যে মামলা ট্রাইব্যুনাল থেকে পাস হয়েছে 2 বার, যে মামলা সুপ্রিম কোর্টে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ মান্যতা দিয়েছে যে ডিএ একটা রাইট, সেটা গভর্নমেন্ট এমপ্লয়িরা অবশ্যই দাবি করতে পারে। অন্য রাজ্য যদি এআইসিপিআই মানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ দিতে পারবে না কেন? এই কথাটা কিন্তু হাইকোর্ট বারে বারে বলেছে, এবং ডিভিশনাল বেঞ্চও এটাকে আমরা জয়লাভ করেছি। রিভিউ যে বেঞ্চ, সেই রিভিউ বেঞ্চে জয়লাভ করেছি। আমরা দেখতে পেলাম যে সময় নষ্ট করার জন্য 137 নম্বর ধারাকে, সংবিধানের 137 নম্বর ধারাকে হাতিয়ার করে রিভিউ বেঞ্চে মামলাটা নিয়ে গেল, যে হয়তো এখানেও এটাকে কিছুদিন আটকে রাখা সম্ভব হবে। কিন্তু দেখা গেল যে রিভিউ বেঞ্চও কিন্তু এটাকে মান্যতা দিল যে না, হাইকোর্ট যা বলেছে সেটা সম্পূর্ণ সত্য, দিয়ে দিতেই হবে। তারপরে এটাকে এসএলপিতে দাখিল করে এটাকে আপাতত হিম করে রাখা আছে, কিন্তু বেশি দিন হিম করে থাকতে পারবে না। এটাকে একদিন শুনানি করতে হবে, এবং শুনানি করলে গভর্নমেন্ট এমপ্লয়িরা শেষ হাসি হাসবে, এটা অবশ্যই সেই প্রেডিকশান আমরা বিভিন্ন কর্মকর্তাদের কাছ থেকে আশ্বাস বাণী পাচ্ছি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।